সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। তো আজকে আবার চলে এসেছি ফুড এসআইয়ের একটা শিফট নিয়ে। তোমরা জানো যে বুধবারের ভিডিও আমাদের ফুড এসআইয়ের উপরে হয় বা WBPSCর কোনো প্রিভিয়াসের উপরে হয়। তো আমরা ফুড এসআইয়ের কোয়েশ্চেন নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছি। ফুড এসআই এই বছরের যে পরীক্ষাটা হয়েছে, তো আজকেও সেরকম একটা ফুড এসআইয়েরই সেট নিয়ে এসেছি। এটা খুব সম্ভবত 17 তারিখের সেকেন্ড শিফটের কোয়েশ্চেন, আর এরপরে আর একটাই শিফট বেঁচে আছে। তো আশা করি পরের সপ্তাহে ফুড এসআইটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজ শুরু করা যাক। দেখি ফার্স্ট কোশ্চেন কী আছে অঙ্কের। আচ্ছা, কি বলছে, ত্রৈমাসিক অন্তর দেয় বার্ষিক 20% হারে 1600 টাকা কিছু সময় সুদে আসলে 1852.20 টাকা হয়, তাহলে সময় পরিমাণ কত? প্রথমত বাংলাটা একটু না কনফিউজিং লাগে, তো একটু ইংলিশটাও দেখে নিই। দ্য টাইম অ্যাট হুইচ এ সাম অফ ₹1600 বিকামস অ্যাট অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট 20% কম্পাউন্ডেড কোয়ান্টিটি। ত্রৈমাসিকই ধরো, এখানে তো দুটো ল্যাঙ্গুয়েজই কনফিউজ করার মতো একবারে। দেখো 1852.20 টাকা টোটাল অ্যামাউন্ট হয়েছে, আর ইনভেস্ট হয়েছে কত? 1600 টাকা। আর এখানে বের করবো টোটাল কত পার্সেন্ট রিটার্ন পেয়েছে। টোটাল কত পার্সেন্ট রিটার্ন, মানে 1852.20 পেয়েছে 1600 টাকা থেকে, তাহলে টোটাল টাকা কত রিটার্ন পেয়েছে? 1852.20 মাইনাস 1600, এটা হচ্ছে তোমার 252.20 টাকা। এই টাকাটা রিটার্ন পেয়েছে কার ওপর? 1600 টাকার ওপর। 252.20 বাই 1600 ইন্টু 100, আর এই দশমিকটা তোলার জন্য নিচে আরও 100 আনবে। এই 100 কাটো, এই 0 কাটবে। আচ্ছা, তাহলে এইখানে করি 2 বাই 160। আচ্ছা, এটা আর কি করা যেতে পারে? যদি 2 দিয়ে কাটি, 2 12 দুগুণে 24, 25 1 2, 6 দুগুণে 12, 2 অক্ষে 2, আর এটা কত? 80। তাহলে 80 দিয়ে 12 61কে ভাগ, তাহলে 80 অক্ষে 80, 36 46 461, 5 8 40, 2 1 পয়েন্ট দিয়ে আরও 0। আচ্ছা, 80 আর 210, 80 210 মানে হচ্ছে 80 দুগুণে, কোথাও কি ভুল করছি? 80 অক্ষে 80 হলো এইখানে, আর 26 36 46। আচ্ছা, এইখানে কোথাও ভাগটা ভুল করছি, দেখি আরেকবার দেখি। 2 5 2 2 বাই 160, এটাকে 2 দিয়ে কাটো 80, এটাকে 2 দিয়ে কাটো 12 দুগুণে 24, 25 1 2 6, 2 অক্ষে 2, 80 দিয়ে 1261কে ভাগ, 80 অক্ষে 80, 20 আর 26 36 46, 46, আর এখানে 1 নামবে, 5 8 40, 400, এখানে হবে 61.0, 7 8 56, 560, আচ্ছা 50। আচ্ছা দেখো, এই যখন 15.7 চলে এলো, তাহলে আমরা এরপরে আর কিছু এগোবো না। এবারে দেখো ক্যালকুলেশনটা কীভাবে করবো। 20% বলেছে, আর বলেছে ত্রৈমাসিকে তোমার ইন্টারেস্ট চাপবে। ত্রৈমাসিকে মানে বছরের 4 বার তাহলে ইন্টারেস্ট চাপবে। তার মানে 20% হলে তাহলে প্রত্যেক 4 মাস অন্তর, প্রত্যেক 3 মাস অন্তর কত চাপবে? 5% করে, 5% করে প্রত্যেক 3 মাস অন্তর চাপবে ইন্টারেস্ট। এবার বলছে আমি এখানে টোটাল 15.7% ইন্টারেস্ট পাচ্ছি। এবার 5%-এর 3 বারে হচ্ছে তোমার, মানে 3 বার যদি কম্পাউন্ড করো তাহলে সেটা হয় তোমার 15.7625। ঠিক আছে, 5%-এর 3 বারে এই জিনিসগুলো মনে রাখতে হবে। 5% বিশেষত কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 5%-এর 10%-এর 2 বার এবং 3 বার। 5%-এর 3 বারে 15.7625, 5%-এর 2 বারে হচ্ছে তোমার কত? 10 5। আচ্ছা, এটা একটু মনে করতে হবে। 5%-এর 2 বার হচ্ছে তোমার 10.25, খুব সম্ভবত 10.25। 5%-এর 2 বার কম্পাউন্ড হচ্ছে 10.25, 3 বার কম্পাউন্ড হচ্ছে 15.7625। একেবারে 10%-এর 2 বার কম্পাউন্ড হচ্ছে 21, আর 3 বারের কম্পাউন্ড হচ্ছে 33.1%। এই জিনিসগুলো মনে রাখতে হবে। এবার এখানে যখন পেলাম 15.7 বা 15.7625,
তার মানে আমি বুঝবো যে 5% হারে 3 বার কম্পাউন্ড হয়েছে। আর কি বলেছে এখানে, প্রতি 3 মাস অন্তর তোমার কম্পাউন্ড হচ্ছে। 3 মাস অন্তর যদি কম্পাউন্ড হয় তাহলে 3 বারের ক্ষেত্রে ক মাস হয়েছে টোটাল, 3 3 9 বার, মানে 9 মাস, তাহলে 9 মাস অ্যান্সার হবে। বোঝা গেল অ্যান্সারটা? দেখো বললাম যে 20% টোটাল প্রত্যেক মানে 1 বছরে হচ্ছে, আর কম্পাউন্ড হচ্ছে তোমার ত্রৈমাসিক, মানে প্রত্যেক 3 মাসে কম্পাউন্ড হচ্ছে। প্রত্যেক 3 মাসে যখন কম্পাউন্ড হচ্ছে তাহলে 1 বছরে কবার কম্পাউন্ড হবে? 4 বার কম্পাউন্ড হবে। তাহলে 1 বছরে যখন 4 বার কম্পাউন্ড হবে তখন একবারে 20/4% তোমার ইন্টারেস্ট চাপবে, মানে 5% ইন্টারেস্ট চাপবে। এবার আমি এখানে দেখলাম টোটাল ইন্টারেস্ট আমি পেয়েছি বা রিটার্ন পেয়েছি হচ্ছে 15.7%। এবার 5% করে আমি তাহলে কতবার এগোলে 15.7-এ পৌঁছাবো? 5% করে আমি যদি 3 বার কম্পাউন্ড করি তাহলে 15.7-এ পৌঁছাবো। এবার 5% করে পাচ্ছি আমি কত? 3 মাসে 5% পাচ্ছি, তাহলে 5% করে 3 বার কম্পাউন্ড হচ্ছে। 1 মাসে যদি একবার যদি 3 মাসে যদি 5% একবার পাই তাহলে 3 বার পাবো কত মাসে? 9 মাসে পাবো, তাহলে 9 মাস অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই। 5 বছর পূর্বে পিতার পুত্রের বয়সের 8 গুণ ছিল, তাহলে ফাদার আর সনের তোমার বয়সের অনুপাত কত? 8:1। এটা 5 বছর আগে। এখন থেকে 5 বছর পর পিতার পুত্রের মোট বয়স হবে 65 বছর। আচ্ছা 5 বছর এখন থেকে 5 বছর পর, এটা 5 বছর আগে ছিল, এখান থেকে এখন এসছে আবার এখন থেকে আবার 5 বছর পর, এইখানে কত হবে? টোটাল 65 বছর। তার মানে কি এইখানে তোমার কি ছিল? পিতার বয়স, দেখো এইটা কি টোটাল 10 বছরের গ্যাপ হচ্ছে না? এখান থেকে 5 বছর, এখান থেকে 5 বছর, টোটাল 10 বছরের গ্যাপ হচ্ছে। তাহলে 10 বছর আগে পিতার বয়স কি? তার নিজের বয়সের 10 কম ছিল, এবং পুত্রের বয়সও নিজের বয়স এখন যা বয়স বা মানে এই সময় এসে যা বয়স হওয়া উচিত পুত্রের, আচ্ছা পিতার এই সময় এসে যা বয়স হওয়া উচিত সেইটা 10 বছর আগে কি 10 বছর কম ছিল সেটার থেকে। আর একইভাবে পুত্রের এই সময় এসে যা বয়স হওয়া উচিত 10 বছর আগে তার থেকে এখনকার থেকে 10 কম ছিল। তাহলে এইখানে টোটাল বয়সের সমষ্টি কত? 45। কারণ এখান থেকে কি পিতারও 10 বছর বেড়েছে, এখান থেকে পুত্রেরও 10 বছর বেড়েছে। তাহলে 10 বছর আগে দুজনের কি টোটাল 20 বছর কম ছিল, তাহলে টোটাল সমষ্টি কত ছিল? 45। তাহলে এখান থেকেই বার করবো 8:1, এখানে টোটাল হচ্ছে কত? 45। তাহলে পিতার বর্তমান বয়স জানতে চেয়েছে, তাহলে 5 বছর আগে এখন থেকে 5 বছর আগে কত বয়স ছিল সেটাকে বার করি। দেখো 9 মানে হচ্ছে 45, তাহলে 8 মানে কত? 40 বছর। 40, তাহলে এখন কত বয়স হয়েছে? এখন তাহলে 5 বছর আগে ছিল 40, তাহলে এখন কত বয়স? 45 বছর। পরের অঙ্কে যাই। একটা ভগ্নাংশের হর লবের থেকে 4 বেশি, যদি লব ও হরকে 3 করে বাড়ানো হয় তবে নতুন ভগ্নাংশটা হয় 4/5। একটা ভগ্নাংশের হর লবের থেকে 4 বেশি, অপশান দেখি তো। এইখানে একটা আছে 4-এর গ্যাপ, এইখানে তোমার 5-এর গ্যাপ আছে, এটা হবে না। এটা 6-এর গ্যাপ আছে, হবে না। এটা 3-এর গ্যাপ আছে, হবে না। তাহলে এখানে এটাই অ্যান্সার, আর কিছু করার দরকারই নেই। পরের অঙ্কটা দেখি। একটা রেল ইঞ্জিনের সামনের এবং পিছনের চাকার পরিধি হচ্ছে 140 সেমি আর 350 সেমি। ইঞ্জিনটার যে ন্যূনতম দূরত্ব গেলে চাকা দুটোর একসাথে পূর্ণ ঘূর্ণন হবে তা হলো, দেখো এটা হচ্ছে কত? 140 সেমি হচ্ছে তোমার মানে পরিধি, আর এটা 350 সেমি পরিধি। তো এই চাকাটা একবার গেলে কতটা যাবে? 140 সেমি যাবে। এই চাকাটা একবার গেলে কত যাবে? 350 সেমি যাবে, তাই না? আচ্ছা তাহলে যদি আমি এটা, আচ্ছা বলছে পূর্ণ ঘূর্ণন হবে, তাহলে এটা কি করব? 140 আর 350 আমি এলসিএম করে দিই। 140 দিয়ে এটা হচ্ছে 1, আচ্ছা এটা 140 দিয়ে যাবে না, 70 দিয়ে যাবে। 70 দিয়ে যদি 2, এটা হচ্ছে 5, 5 দুগুণে 10 মানে হচ্ছে 700 সেমিতে গিয়ে দুজনেরই পূর্ণ ঘূর্ণন হবে। কীভাবে? দেখো 700 অবধি যদি 140 করে যায়, 700 অবধি কটা হবে? 5টা রিভলিউশন হবে, আর 350 করে যদি 700 যায় তাহলে 2টো রিভলিউশন হবে, তাহলে পূর্ণ ঘূর্ণন হচ্ছে। তাহলে এটাই অ্যান্সার 700। আর এখানে কি বলেছে? ন্যূনতম বলেছে। এখানে 1400 হবে না, কারণ এখানে ন্যূনতম বলেছে, তাই 1400তেও পূর্ণ ঘূর্ণন হচ্ছে, কিন্তু 1400 অ্যান্সার হবে না, কারণ এখানে ন্যূনতম বলেছে। ন্যূনতম কি? 700। প্রোগ্রাম কি চাই? এক ব্যক্তির বয়স তার 2 ছেলেমেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ, 20 বছর পর তার বয়স। আচ্ছা যদি
বাবার বয়স হলে 2x ধরো, আর সান প্লাস ডটারের বয়স হচ্ছে x বছর। সমস্যা 20 বছর পর তার বয়স হবে, 20 বছর পর তাহলে ফাদারের বয়স হবে 2x + 20, এবং ছেলে আর মেয়ের বয়সের সমষ্টির সমান, ইকুয়াল টু আগে 20 বছর আগে বয়স কত ছিল x, এখন তাহলে দুজনের বয়সের সমষ্টি কত হবে x + 40। কারণ 40 কেন? কারণ ছেলের বয়সও 20 বছর বেড়েছে, মেয়ের বয়সও 20 বছর বেড়েছে, তাহলে এই টোটাল কত বাড়বে? 40 বছর বাড়বে। এখান থেকে কী পাই? x = তোমার 20, x = 20 পাই। আচ্ছা, ওই ব্যক্তির বয়স 20 বছর আগে কত ছিল? তাহলে 2x = 40 বছর, তাহলে এটা অ্যান্সার। পরের অঙ্কে যাই। কিছু সংখ্যক ছাত্রের গড় ওজন হচ্ছে 55 কেজি, তাদের মধ্যে 20 জনের গড় হচ্ছে 60 কেজি, তাহলে 20 জনের টোটাল কত? 60 × 20 মানে হচ্ছে 1200 কেজি, এবং বাকি ছাত্রদের গড় ওজন 51 কেজি। বাকি ছাত্রের গড় ওজন হচ্ছে 51 কেজি। বাকি ছাত্র ধরে নিয়ে x জন আছে, x জনের তাহলে টোটাল কত? 51x কেজি, আর গড় ওজন কত? 55 কেজি। তাহলে 1200 কেজি প্লাস 51x কেজি বাই তোমার কতজন ছাত্র টোটাল ধরলাম? 20 জন এবং x জন, তাহলে 20 + x = কত? 55। আচ্ছা, এখান থেকে কি পাবো? 1200 প্লাস 51x = 55 দুগুণে 110, 1100 প্লাস 55x, এখান থেকে পাই আমি হচ্ছে 100 = 4x, তাহলে x = কত? 25 জন। তাহলে টোটাল ছাত্র সংখ্যা কত? টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে 20 + x = কত? 20 + x বা 20 + 25, 45 জন। আচ্ছা, এটা আর কোনোভাবে করা যেত? দেখি তো এটা যদি অ্যালিগেশন দিয়ে হতে পারে কিনা দেখি। 55 কেজি এবং 60 আর 51 কেজি, তাহলে এখান থেকে আসছে 4, এখান থেকে আসছে তোমার 5, 5 আর 4 9। আচ্ছা, তাহলে রেশিও কত আসলো? 4 আর 5, আর এখানে কি 20 জনের বয়স 60 কেজি বলেছে, তাহলে এই দেখো এইখানে 20 জনের বয়স 60 কেজি বলেছে, মানে 4-এর ভ্যালু কত? 20, তাহলে 5-এর ভ্যালু কত? 20 × 5/4, 25, তাহলে টোটাল কত? 25 এবং 20 জন, তাহলে টোটাল 45 জন। এটা অ্যালিগেশন করেও হতো, তাই না? চলো পরের অঙ্কে যাই। দুটো মিশ্রণে a আর b তরলের অনুপাত যতক্ষণ 2:3, 5:4, দুটো মিশ্রণ যে অনুপাতে মেশালে a আর b তরলের অনুপাত সমান হবে, সেটা হলো। তাহলে প্রথমটাতে a এর পরিমাণ, দুটো মিশ্রণে a আর b তরল, আচ্ছা প্রথমটাতে a এর পরিমাণ কত? 2/5, a1 বলে দিই এটা, আর এটা সেকেন্ডটাতে কত? a2 5/9, আর ওভারঅল যেটা মেশাচ্ছি a3, সেখানে a কত থাকবে? 1/2, কারণ দুটো মিশ্রণে a আর b সমান পরিমাণে থাকবে, মানে aও 1 থাকবে, bও 1 থাকবে, তাহলে a টোটাল কত থাকবে? কত ভাগ থাকবে? 1/2, তাহলে এটা অ্যালিগেশন করবো। 2/5, 5/9, এটা কত? 1/2, এখান থেকে আনো হচ্ছে তোমার 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 2 9, আচ্ছা 1 মিনিট, 9 2 10 মাইনাস 2 9 ইস্টু একইভাবে এইখান থেকে এইটা আসবে তোমার 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 5 মাইনাস এই 5 2 10 4, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 1/18 ইস্টু 1/10, এটা উল্টে যাবে 10:18 হবে, 10:18 হবে বা 5:9 হবে, এই অ্যান্সারটা হবে। পরের অঙ্কে যাই। একটা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 45 মিটার আর 33 মিটার, তাহলে যত সংখ্যক বৃহত্তম বর্গাকার পাথর দিয়ে ওই আয়তকার ক্ষেত্রকে ঢেকে ফেলা যাবে। দেখো 45 মিটার বলেছে আর 33 মিটার বলেছে, এটা আমরা কি করব? প্রথমে তো আমরা এটা গসাগু করব, 3 15 3 11। এবার দেখো গসাগু করার কারণটা কি? যখন বলবে যে 45 যত সংখ্যক বৃহত্তম বর্গাকার পাথর দিয়ে ওই আয়তকার ক্ষেত্রকে ঢেকে ফেলা যাবে, যত সংখ্যক বৃহত্তম বর্গাকার পাথর, মানে পাথরের যে ম্যাক্সিমাম লেন্থটা বার করতে হবে, সেটা কীভাবে বার করবো? সেটাই দুটো HCF করে বার করবো, কারণ বৃহত্তম বা ম্যাক্সিমাম বার করতে গেলে আমরা কী করি? HCF করি, গসাগুই করি।
আর যদি মিনিমাম জানতে চাই তখন আমরা কী করি, এলসিএম করি। একদম ছোটোবেলার কনসেপ্ট ছিল এটা। আমরা যখন অঙ্কে বলা হতো যে কমপক্ষে বা সবথেকে ছোটো বা সবথেকে কম কত, তখন আমাদের স্যার ম্যাডামরা বলতেন যে এটা এলসিএম করতে হবে। আর যখন বলবে যে সবথেকে বেশি কত, এরকম টাইপের কিছু থাকতো, তখন আমাদের বলা হতো যে ওটাকে গসাগু বা এইচসিএফ করতে হবে। এখানে বলেছে বৃহত্তম কতগুলো পাথর নিয়ে, মানে বৃহত্তম কতগুলো পাথর তো এখনও বেরোয়নি। এখানে এইচসিএফ কত বেরোবে, এইচসিএফ হচ্ছে তোমার 3। এই 3টা কী বেরোবে, 3টা পাথরের সংখ্যা বেরোবে না, 3টা বেরোবে পাথরের দৈর্ঘ্য। পাথরের দৈর্ঘ্য 3 বেরোবে এটা। আর বলছে বর্গাকার পাথর, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই 3। তাহলে এরিয়া কত, এরিয়া হচ্ছে 3 স্কোয়ার। আর আয়তকার ক্ষেত্রে এরিয়া কত, 45 ইন্টু 33, তাই না? তাহলে 3 দিয়ে এটাকে কাটো, এটা কত হবে 11। একইভাবে 3 দিয়ে এটাকে কাটো, এটা কত হবে 15। তাহলে 15 ইন্টু 11 হচ্ছে 165টা টোটাল পাথর লাগবে। বোঝা গেল? চলো পরের অঙ্কে যাই। এক ফল বিক্রেতা কিছু সংখ্যক কলা ক্রয় করে, সে যে দামে 6টা কলা ক্রয় করে সেই দামে 5টা কলা বিক্রয় করে, তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? আচ্ছা, ধরে নিই 6টা কলার দাম হচ্ছে 600 টাকা, মানে একটা কলার দাম কত, 100 টাকা। 5টা কলা ওই দামে বিক্রি করে, তাহলে 600 টাকায়ও 5টা কলা বিক্রি করে, তাহলে একটা কলার দাম কত, 120 টাকা। তাহলে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করছে, কত পার্সেন্ট লাভ, 20%। পরের অঙ্কে যাই। একটা থলিতে কিছু সংখ্যক 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা আছে, যদি তাদের মূল্যের অনুপাত 4:5:6 হয়। এটা ধরে নিলাম মূল্য টোটাল আছে 4x টাকা, 5x টাকা আর 6x টাকা। ঠিক আছে, এবার 1 টাকা আছে, 1 টাকার কয়েনের টোটাল ভ্যালু হচ্ছে 4x টাকা। তাহলে টোটাল 1 টাকা আছে কত, 4x পিস আছে, মানে 4x সংখ্যক তোমার 1 টাকা আছে। আর 50 পয়সা আছে কত, 5x, মানে 50 পয়সার টোটাল ভ্যালু কত, 5x টাকা। আচ্ছা, দুটো 50 পয়সায় 1 টাকা হয়, তাই না? বা এটা বলতে পারো যে 1 টাকায় দুটো 50 পয়সা থাকে, তাহলে 5x টাকায় কতগুলো 50 পয়সা থাকবে, 10xটা। তাহলে 50 পয়সা কতগুলো থাকবে, 10x। একইভাবে মানে কি, তো যে কটা আছে, মানে যে কত টাকা, যে টাকা দিয়ে যে ভ্যালুটা আছে সেটার সাথে তোমার এই জিনিসটা গুণ হচ্ছে, মানে 1 টাকায় কতগুলো থাকে। যেমন ধরো 25 পয়সা 1 টাকায় কতগুলো থাকে, 4টে। আর এখানে টোটাল ভ্যালু কত আছে তোমার, 6x টাকা। তাহলে 25 পয়সা এখানে কতগুলো আছে, 6x ইন্টু 4 বা 24x টাকা, মানে 24x পিস। 24x পিস তোমার 25 পয়সা আছে। এবার তাহলে অনুপাত বার করতে দিয়েছে, তাই তো, মানে 4:10:24 বা 4x:10x:24x। এখানে x সরিয়ে দাও, 2, এটা 5, এটা 12, 2, 5, 12, 2 নম্বর অপশানটা আসবে। পরের অঙ্কে যাই। দুটো সংখ্যার যোগফল 150, তাদের গসাগু হলো 15। সংখ্যা দুটো কী কী? আচ্ছা, অপশান দেখি প্রথমে 60 আর 90। 60 আর 90-এর গসাগু হচ্ছে তোমার 30, তাহলে এই অপশানটা হবে না। 30 আর 120 গসাগু 30, এটাও হবে না। 75-75-এর গসাগু 75, এটাও হবে না। 45 আর 105, 45 আর 105 এর গসাগু হচ্ছে তোমার 15, তাহলে এই অপশানটাই হবে। ব্যাস, এখানে আর কি দিয়েছে দেখারই দরকার নেই, হয়ে গেল অঙ্ক। পরের অঙ্কে যাই। এক ব্যক্তি 24 কিলোমিটার দূরত্ব 3.5 ঘন্টায় কিছুটা পায়ে হেঁটে 4.5 কিলোমিটার ঘন্টা এবং বাকিটা সাইকেলে চেপে 10 কিলোমিটার পার ঘন্টাতে অতিক্রম করে। ওই ব্যক্তি কত দূরত্ব পায়ে হেঁটে যায়? আচ্ছা, এটা কীভাবে করা যেতে পারে? আরে যখন আমি দেখছি এইখানে একটা পয়েন্ট আছে, এইখানে আবার ফ্র্যাকশানে আছে, তখনই আমার মাথায় একটা জিনিস এটা চলে এলো যে এটা হয়তো একটুখানি ক্যালকুলেটিভ হলেও হতে পারে। হ্যাঁ, খুব একটা বেশি ক্যালকুলেটিভ হবে না, কিন্তু আমার টার্গেট কী থাকবে, যতটা পারবো তত কম ক্যালকুলেশন করব, তাই না? তো এইখানে যদি অপশান টেস্ট করে কিছু করা যেতে পারে, দেখা যাক। ওই ব্যক্তি কত দূরত্ব পায়ে হেঁটে যায়? আচ্ছা, 10 যদি হয়, দেখো 2 নম্বর অপশানে একটা আছে 9 কিলোমিটার। আমি এটা র্যান্ডামলি চুজ করছি। কীভাবে চুজ করছি? এখানে 9 কিলোমিটার আছে, আর এখানে কি বলেছে 4.5 কিলোমিটার পার ঘন্টা পায়ে হেঁটে যায়। তাহলে 4.5 দিয়ে 9কে ভাগ করা যায়,
বাকিগুলোকেও ভাগ করা যায়, কিন্তু বাকিগুলো দশমিকে আসবে অ্যান্সার। ওই জন্য এটা আমি র্যান্ডামলি এই 9টাই কেন চুজ করলাম, জাস্ট আমি দেখলাম ভাগ করলে মিলে যাচ্ছে, একদম পাতি বাংলায় বলতে গেলে 4.5 দিয়ে 9কে ভাগ করলে মিলে যাচ্ছে, সেই জন্য আমি 9টা আগে তুললাম অ্যান্সারটা, দেখি কী হয়। এবার 9কে যদি আমি 4.5 দিয়ে ভাগ করি, তার মানে হচ্ছে 9/4.5 হচ্ছে টোটাল কত, 2 ঘন্টা সময় লাগছে, মানে পায়ে হেঁটে টোটাল 2 ঘন্টা সময় লাগছে। এবার টোটাল 3.5 ঘন্টা সময় লাগছে, তার মধ্যে 2 ঘন্টা পায়ে হেঁটে, আর বাকি থাকে কত, 1.5 ঘন্টা। বাকি 1.5 ঘন্টায় 10 কিলোমিটার যদি স্পিড হয়, তাহলে 10 কিলোমিটার স্পিডে 1.5 ঘন্টা গেলে কত দূরত্ব যাবে তোমার, 15 কিলোমিটার। আচ্ছা, তাহলে প্রথমে 9 কিলোমিটার যদি যায়, আর তারপরে যাচ্ছে 15 কিলোমিটার, টোটাল যাচ্ছে কত, 15 + 9 = 24 কিলোমিটার। ব্যাস, উত্তর তো মিলে গেল। টোটাল ডিস্টেন্স এখানেও 24 আছে, এখানে আমারও 24 বেরিয়ে গেল, তাহলে 9 হবে অ্যান্সার। এইভাবে অপশান টেস্ট করে তুমি অঙ্কটা করতে পারো। এইখানে অন্য কোনো মেথড, অন্য অনেক মেথডই হয়, এক্সেলেও করতে পারো এই অঙ্কটা, কিন্তু ব্যাপার হচ্ছে এক্সেলে করতে গেলে বা অন্য মেথডে করতে গেলে এখানে অ্যালিগেশনও হয়, কিন্তু অ্যালিগেশনও এখানে অনেকটা তোমার সময় খেয়ে নেবে ক্যালকুলেশনের জন্য। এক্সেলেও করতে পারো, সেখানেও কিছুটা সময় খেয়ে নেবে। আমার এখানে সবচেয়ে সোজা মেথড লাগলো এই অপশান টেস্ট। আর এখানে অপশান কীভাবে চুজ করলাম, এখানে জাস্ট র্যান্ডামলি চুজ করলাম। কীভাবে দেখুন, আমি এখানে 4টে অপশানই দেখলাম, 4টের মধ্যে একটা শুধু সেকেন্ড অপশানটাই যেটা এমন একটা দেখলাম যেটা 4.5 দিয়ে ভাগ যায়। আর আমার শুরুতেই, অঙ্কের শুরুতেই এটুকু জানি আমি ভাগই করতে হবে, কারণ টাইম জানার জন্য কী করতে হবে, টাইম জানার জন্য ডিস্টেন্স বাই স্পিড, এটা আমাকে করতে হবে, তাই না? কারণ আমি তো টাইমটাকেই মেলাবো না, এখানে টাইমটাকেই তো, টাইম এবং ডিস্টেন্সটাকেই মেলাবো, তো আমাকে টাইম জানার জন্য কি প্রথমে ভাগ করতে হবে। তাই আমি দেখলাম যে ভাগ যাচ্ছে এরকম কোন অপশানটা আছে, 9 কিলোমিটার একটা অপশান আছে যেটা 4.5 দিয়ে ভাগ যাচ্ছে, ব্যাস ওটাই আমি ওই জন্যই তুললাম ওটাকে। হ্যাঁ, ওটা এমন গ্যারান্টি নেই যে 9 এখানে হয়ে গেল, কিন্তু এমন গ্যারান্টি যে নেই যে সব জায়গাতেই এইভাবে অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, তখন অন্য কোনো অপশানে মিলে যাবে, তখন অন্য কোনো অপশান দেখতে হবে। চলো পরের অঙ্কে যাই। একটা বন্যাত্রাণ শিবিরে 1000 জন মানুষের 100 দিনের খাবার মজুদ ছিল, এর তো করিয়েছিলাম। MDH/W ফর্মুলাটা কি, M1D1H1/W1 = M2D2H2/W2, যেখানে M হচ্ছে তোমার ম্যান পাওয়ার বা ম্যান, M1 M2 দুটোই, D1 D2 হচ্ছে ডে, H1 H2 হচ্ছে আওয়ার, W1 এবং W2 হচ্ছে কাজের পরিমাণ। বা এখানে তো কাজ দেয়নি, এখানে তো খাবারের কথা বলা হয়েছে। তো এইখানে কি করব, এখানে সূত্রে বসাবো, আর কিছুই না। এখানে হচ্ছে 1000 জন মানুষের 100 দিনের খাবার মজুদ ছিল, 100 = 25 দিন পর। আচ্ছা, 25 দিন অবধি 1000 জন খেয়েছে, প্লাস তারপরে 250 জন চলে গেল, মানে 750 জন আছে, আর এবং তাদের দিন চলবে ধরলাম। তাহলে এখান থেকে কী পাই, 1000 × 100 - 1000 × 25, তাহলে 1000 × 75 = 750 D। এখান থেকে তোমার এটা 10 গেল, 0 0 কাটো, তাহলে ডি এর ভ্যালু কত, 100। ডি এর ভ্যালু 100, অবশিষ্ট খাবারে 100 দিন চলবে। প্রোগ্রাম কি যাই, অপর্ণার কাছে 4.5 টাকা দরে 36টা কমলা লেবু কেনার টাকা আছে, যদি প্রতিটা কমলা লেবুর দাম 90 পয়সা বেড়ে যায়। আচ্ছা, 4.5 টাকা ছিল, 90 পয়সা বেড়ে যাওয়ার ফলে কত হবে, 5 টাকা 40 পয়সা হবে। তাহলে এটা রেশিও কত, প্রাইসের রেশিও আগে বার করবো। প্রাইসের রেশিও কত, এটা 9 দিয়ে কাটবে। দেখো 0 আর 0 তো প্রথমেই কাটবে, দশমিক উঠে যাবে, তাহলে 9 দিয়ে যদি কাটি 5:6। এটা প্রাইসের রেশিও। আর কনজামশনের রেশিও কত হবে, দেখো প্রাইসের রেশিও যা, মানে এই ধরনের অঙ্কে যেখানে প্রাইস বেড়ে যাচ্ছে, কনজামশন কমে যাচ্ছে, সেই ধরনের অঙ্কে কী হয়, সেই ধরনের অঙ্কে প্রাইস ইনভার্সলি প্রপোর্শনাল টু কনজামশন, মানে প্রাইস যত বাড়বে কনজামশন তত কমবে, প্রাইস যত কমবে কনজামশন তত বাড়বে। আর এটা কীভাবে হয়, যদি প্রাইসের রেশিও A/B হয়, তাহলে কনজামশনের রেশিও হবে কত, B/A। ঠিক একইভাবে প্রাইসের রেশিও কি 5:6, তাহলে কনজামশনের রেশিও কত, 6:5। মানে আগে 6টা কিনছিল, এখন 5টা কিনছে, আগে 5 টাকা দাম ছিল, এখন 6 টাকা দাম হয়েছে, আর আগে 6টা কিনছিল, এখন 5টা কিনছে। তাহলে আগে কি বলেছে, আগে 36টা কিনছিল, এখন কতগুলো কিনবে, তাহলে 6 এর ভ্যালু হচ্ছে তোমার 36, তাহলে 5 এর ভ্যালু কত, 5 এর ভ্যালু 30, তাহলে 30টা কিনছে এখন, 30 অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই।
একজন পুলিশ একটা চোরকে তাড়াতে শুরু করে, যে সময় চোরটা 5 ধাপ যায় পুলিশ সেই সময় 6 ধাপ অতিক্রম করে। আর পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান। তাহলে পুলিশ যেখানে 3 ধাপে যে ডিস্টেন্স যায়, চোর 6 ধাপে সেই ডিস্টেন্স যায়। ধরে নিই দুজনে ওই 3 ধাপ এবং 6 ধাপে 6 মিটার যায়। তাহলে পুলিশ 3 ধাপে 6 মিটার যায়, তাহলে এক ধাপে কত যাবে? এক ধাপে, যে এখানে একটু বড় করে লিখি, এক ধাপে কত মিটার যাবে? 2 মিটার। চোর এক ধাপে কত মিটার যাবে? 1 মিটার। এবার বলেছে চোরটা 5 ধাপ যায়, পুলিশ এই সময় 6 ধাপ যায়। তাহলে পুলিশ আর চোর একই সময় কত ডিস্টেন্স অতিক্রম করবে? পুলিশ 5 ধাপ যায়, এক ধাপে 2 মিটার যায়, তাহলে 5 ধাপে কত যাবে? 10 মিটার। একইভাবে চোর 6 ধাপ যায়, আচ্ছা এটা কি হলো? যে সময় চোরটা 5 ধাপ যায় পুলিশ সেই সময় 6 ধাপ যায়, আবার পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান। 3 ধাপ হচ্ছে 6 ধাপের সমান, তাহলে 6 মিটার, এই যাবে হচ্ছে 2 মিটার। আচ্ছা তাহলে একটু ভুল হয়েছে, দেখো পুলিশ আর চোর, এখানে তোমার চোরের 5 ধাপ বলেছে, চোরের 5 ধাপ আর পুলিশের 6 ধাপ। পুলিশ 6 ধাপে কত যাবে? তাহলে 6 দুগুণে 12 মিটার, আর চোর যাচ্ছে 5 ধাপ, 5 ধাপে কত যাবে? 5 × 1 5 মিটার। তাহলে রেশিও কত? 12:5। পরের অঙ্কে যাই। দুটো ধনাত্মক সংখ্যার অনুপাত 2:3:5 এবং তাদের বর্গের যোগফল হচ্ছে 950। ধরে নিই সংখ্যাগুলো হচ্ছে 2x, 3x আর 5x। তাহলে তাদের বর্গের যোগফল মানে হচ্ছে 4x² + 9x² + 25x² = তোমার 950। তাহলে 35, 34, 38x² = 950। 19 দিয়ে কাটো 2, 5, 0, তাহলে 2 দিয়ে কাটো আরও 25। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 5, x² এর ভ্যালু 25, তাহলে x এর ভ্যালু 5। x এর ভ্যালু 5 হলে সংখ্যাগুলো কী কী? 2x মানে হচ্ছে তাহলে 10, 3x মানে হচ্ছে 15 আর 5x মানে 25। 10, 15, 25। পরের অঙ্কে যাই। এটা 2 অঙ্কের সংখ্যা, তার অঙ্কগুলোর যোগফলের 4 গুণ থেকে 6 বেশি। যদি অঙ্ক দুটো স্থান পরিবর্তন করে তাহলে মূল সংখ্যাটা 9 বৃদ্ধি পায়। প্রথমত অপশানগুলো দেখে নেব। 45 স্থান বৃদ্ধি করলে 9 বেড়ে যাচ্ছে, এটাও হতে পারে। এটা হতে পারে 43 যদি স্থান বৃদ্ধি করি 34, তাহলে 9 কমে যাচ্ছে, তাহলে এটা হবে না। 34কে 9 বেড়ে যাচ্ছে স্থান পরিবর্তন করলে, এটাও হতে পারে। তাহলে 54 9 কমে যাচ্ছে, এটাও হবে না। তাহলে 45 আর 34 এই দুটো সংখ্যা হতে পারে। বলছে একটা 2 অঙ্কের অঙ্কগুলোর যোগফল 2 অঙ্কের সংখ্যা, তার অঙ্কগুলো যোগফলের 4 গুণ থেকে 6 বেশি। আচ্ছা 45 এটার অঙ্কগুলোর যোগফল কত? 4 + 5 এর 4 গুণ, 4 গুণ কত? 5 আর 4 9, 36। তার থেকে 6 বেশি, কত হবে? 6 = কত? 42। কিন্তু হওয়া উচিত ছিল কত? কোশ্চেনের হিসাবে 45 হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে কত? 42। তাহলে এই অপশানটাও হবে না। আর কে বেঁচে আছে? 34। এইভাবে অঙ্কটা করতে হবে। আচ্ছা তাও 34এও যদি শিওর না হই তাহলে 34টাও একবার দেখে নেব। 34 আছে, এর অঙ্কগুলোর যোগফল কত? 4 + 3 7, এর 4 গুণ, এর 4 গুণ হচ্ছে 4 গুণ করো +6, এটা কত হচ্ছে? 4 আর 3 7, 7 4 7 28 + 6 = 34। তাহলে 34 ঘুরে আবার 34 চলে এলো, ব্যাস তাহলে এটাই হবে। পরের অঙ্কে যাই। এটা 3 অঙ্কের সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যেটি মূল সংখ্যার অঙ্কগুলিকে বিপরীতক্রমে সাজিয়ে পাওয়া যায়। আচ্ছা ধরো 3 অঙ্কের সংখ্যাটা হবে 100x + 10y + z। ঠিক আছে, এবার এটাকে বিপরীতক্রমে সাজালে হবে কি? বিপরীতক্রমে মানে জেডটা আগে আসবে, মানে সেখানে কি হবে? 100z + 10y, y to y মানে সেকেন্ড পজিশনেই থাকবে, +x
এবার কি বলছে যে পাওয়া যায় তা বিয়োগ করা হলো, তাহলে এখানে বিয়োগ করো, যে সংখ্যাটি পাওয়া গেলো তা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। আচ্ছা 100x, এখানে কি লিখতে পারি 100x প্লাস 10y প্লাস জেড মাইনাস 100z মাইনাস 10y মাইনাস এক্স ইকুয়াল টু 99x, 10y আর 10y কাটো মানে মাইনাস 9z, তাহলে 99 ইন্টু এক্স মাইনাস জেড, এটা কি দিয়ে ভাগ যায় 99 দিয়ে, তাহলে 99 অ্যান্সার। পরের অঙ্কে যাই। মিস্টার বোসের মাসিক আয় হচ্ছে তোমার 16,000, সে তার ওই আয়ের 1/4 খাদ্যের জন্য খরচা করে, তাহলে ফুডে কত খরচা করে, 16,000-এর 1/4 মানে হচ্ছে তোমার 4,000 টাকা ফুডে খরচা করছে। বাকি অংশের 3/10 মানে রিমেইনিং কত থাকছে, আর 12,000 টাকা থাকছে। 3/10 কত খরচা করছে, ভাড়া দেয় মানে রেন্টে যায় কত, 3/10 মানে হচ্ছে 12,000 ইন্টু 3/10, 3 বারং 3600 টাকা। এবং 5/24 বাচ্চাদের পড়াশোনা, মানে পড়াশোনায় কত তোমার 12,000-এ 5/24, 24 এটা হচ্ছে 500 মানে হচ্ছে 2500 টাকা। মাসিক সঞ্চয়ের পরিমাণ কত, খরচা কত হচ্ছে 4,000 প্লাস 3600 কত 7,600 প্লাস 2500 মানে হচ্ছে 8,600, 9,600, 10,100 টাকা ওর টোটাল খরচা হচ্ছে, স্পেন্ড হচ্ছে। তাহলে সেভিং কত তোমার 16,000 মাইনাস 10,100, এটা হচ্ছে তোমার 5,900, সি এটা হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই। 8,000 জন প্রার্থীর মধ্যে 60% ছেলে, তাহলে বয়স কত হবে, 8,000 ইন্টু 60% ইকুয়াল টু 4,800 জন হচ্ছে বয়েজ, যদি আর গার্লস হচ্ছে তোমার তাহলে কত 3200। যদি 80% ছেলে আর 90% মেয়ে পাস করে, তাহলে বয় পাস করছে বিপি লিখলাম, 80% ছেলে পাস করছে মানে 4,800। কি চেয়েছে পাস করে, তো ব্যর্থ প্রার্থীর সংখ্যা কত, তাহলে ব্যর্থটাই আগে বার করি। 80% পাস করছে মানে 20% ফেল করছে, 0,0,0,0 মানে হচ্ছে 960, এটা পি হবে না, তাহলে এটা ফেল হবে। গার্লস, আচ্ছা গার্লস ফেল্ড, তাহলে কি হবে গার্লস ফেল্ড ইকুয়াল টু 3200 ইন্টু 90% পাস করছে, তাহলে 10% ফেল করছে, ইকুয়াল টু কত 320 জন, টোটাল ফেল করছে কত 960 প্লাস 320, তাহলে হচ্ছে 1060, 1160, 1260, 1280 জন তাহলে ফেল করেছে। পরের অঙ্কে যাই। এক ব্যক্তি 15 কিলোমিটার পার ঘন্টা বেগে কোনো জায়গায় যায়, 10 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে, ওই ব্যক্তির গড় বেগ কত। দেখো গড় বেগ কী হবে, ধরি 1 কিলোমিটার যায় আর 1 কিলোমিটার ফিরে আসে, তাহলে 1 কিলোমিটার যেতে টাইম লাগে কত, 1/15 প্লাস 1/10, 1 কিলোমিটার যেতে টাইম লাগে এইটা, 1 কিলোমিটার আসতে টাইম লাগে এটা, তাহলে এখান থেকে কী পাই, এখান থেকে এবার এইদিকে আসছি, দেখো 2/30, 2 প্লাস 3, এখান থেকে লিখতে পারি কি 2 ইন্টু 30/5, 5, 6, 6 দুগুণে 12 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা বলছে এক ছাত্র তার পরীক্ষায় 32% নম্বর পায় আর 12 নম্বরের জন্য ব্যর্থ হয়, অন্য একজন ছাত্র 42% নম্বর পায় আর 5 নম্বর থেকে 28 নম্বর বেশি পায়, তাহলে একজন ছাত্র তোমার এটা 5 নম্বর, এখান থেকে 12 নম্বর কম পায়, আর একজন ছাত্র কি 28 নম্বর বেশি পায়, তাহলে ডিফারেন্সটা কত টোটাল দুজনের মধ্যে 40 নম্বর। এবার একজন 32% পাচ্ছে, একজন 42% পাচ্ছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 10%, তাহলে আমরা বলতে পারি 10% ইজ ইকুইভ্যালেন্ট টু 40 মার্কস। পরীক্ষার মোট নম্বর কত হয়, সবসময় 100% হয়, তাহলে 100% ইকুইভ্যালেন্ট টু কত 400 হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই। 3টে সমান পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, 5:3, 9:7, যে পাত্রে জলের তুলনায় দুধ বেশি, দেখো
প্রথম পাত্রে দুধ কত ভাগ আছে? 3/4, দ্বিতীয়টায় 5/8, তৃতীয়টায় 9/16। আচ্ছা, পার্সেন্টেজে এই সবকটা ফ্র্যাকশন আমরা করেছি পার্সেন্টেজ চ্যাপ্টারে। 3/4 মানে 75% দুধ আছে, 5/8 মানে তোমার 62.5% দুধ আছে। 9/16 মানে হচ্ছে 6.25, মানে হচ্ছে ওই 6.25 মানে হচ্ছে 56 পয়েন্ট সামথিং দুধ আছে। তাহলে হাইস্ট কোনটায় আছে? এইটাতে, মানে 3/4, মানে প্রথম পাত্রে। প্রথম কি যাই এবারে মনীষ একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করে, মানে 100 টাকার জিনিস ও 90 টাকায় বিক্রি করছে। সে যদি ঘড়িটা 54 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 8% লাভ করতো, মানে 100 টাকার জিনিস 108 টাকায় বিক্রি হতো। এখানে দুটো ডিফারেন্স কত? 18 টাকা। আর এখানে কি বলছে? 54 টাকায় যদি বেশি বিক্রি করতো, মানে এইখানে যা এইটাতে যা দাম নিচ্ছিল তাতে যদি এই দামে বিক্রি করতো তাহলে আরও 54 টাকা বেশি দামে বিক্রি হতো। আর এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 18। তার মানে বলতে পারি 18 ইজ ইকুইভ্যালেন্ট টু তোমার 54। আর কি বলেছে? ঘড়িটার বিক্রয় মূল্য কত? ঘড়িটার বিক্রয় মূল্য হচ্ছে এই যে 90। 90 ভ্যালু হচ্ছে কত? 54 ইন্টু 90/18, 3, 270। প্রথম কি যাই ঘড়িতে 12টা 10 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? আচ্ছা, ফর্মুলা হচ্ছে 30A - 11/2B। 30A-তে হচ্ছে তোমার কত? 30A-তে তোমার 12 - 11/2B। 11/2B হচ্ছে তোমার, B হচ্ছে 10। তাহলে 360 - 25, 55 ইকুয়াল টু 305 ডিগ্রি। মানে যখন এই ঘড়িটা এরকম থাকবে, 12টা 10 মানে এরকম থাকে, তো এই অ্যাঙ্গেলটা, আচ্ছা এই যেটা বেরোলো সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা বেরোলো 305, এইটা। আর এটা কত হবে? এটা হচ্ছে তোমার 360 - 305 মানে 55 ডিগ্রি। তাহলে দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার। ও বাবা, এখানে তো দুটোর কোনোটাই নেই। তাহলে এই অঙ্কটা নিয়ে আমার একটু ডাউট আছে। আর একবার দেখে নিই। 30A - 11/2B, 30 ইন্টু 12 - 11/2 ইন্টু 10, 360 - 55 ইকুয়াল টু 305। 305 এই অ্যাঙ্গেলটা, আর ভিতরের অ্যাঙ্গেলটা কত? 55। ডাউট তো হচ্ছেই। 25, 50, 60, 40, এটা নিয়ে একটু ডাউট হচ্ছে এই অঙ্কটা নিয়ে। এই অঙ্কটা আমার মনে হচ্ছে ওরা কিছু ভুল দিয়েছে, বা যদি আমারও ভুল হলেও হতে পারে, সেটা তো কথা না, ভুল তো হতেই পারে। তোমরা এটা করে দেখো, যদি তোমাদের এরকম এই চারটের মধ্যে কোনো একটা অপশান আসে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে জানিও। তবে আমার মনে হচ্ছে এইটা অঙ্কটা কিছু ভুল আছে, বা অঙ্ক তো নয়, এটা রিজনিংয়েরই চ্যাপ্টার, আমার মনে হচ্ছে কিছু ভুল আছে। কারণ এইখানে 305 আর 55 বাইরে তো কিছু আমার মাথায় আসছে না। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। দুজনের মাসিক আয়ের অনুপাত কত? 9:7। আর তাদের মাসিক খরচের অনুপাত 4:3, যদি তারা মাসে 2000 টাকা সঞ্চয় করে। আচ্ছা দেখো, এখানে তো জায়গাই নেই। দেখো কী হবে, যদি মাসিক আয় 9x হয় আর সঞ্চয় কত? 2000 টাকা, তাহলে মাইনাস যদি 2000 করি, এটা কি হবে? এটাই হচ্ছে খরচা। মাসিক আয় থেকে সঞ্চয়টা যদি সরিয়ে দাও তাহলে যেটা পড়ে থাকছে সেটাই তুমি খরচা করছো। আবার নিচে কী হবে? 7x - 2000 ইকুয়াল টু, রেশিও বলেছে 4/3। এটা ইকুয়াল টু কী বলতে পারি? 3 নং 27x - 6000 ইকুয়াল টু 4 সাথে 28x - 8000 ইকুয়াল টু এক্স ইকুয়াল টু তাহলে কত? 2000। কী জানতে চেয়েছে? মাসিক আয়ের অনুপাত। মাসিক আয় কত? 9x আর 7x। 9x আর 7x মানে 9 দুগুণে 18,000 আর 14,000। পরের অঙ্কে যাই এবারে। এক্স প্লাস 2/3 ইন্টু, আচ্ছা এই যে নিচে এই যে একটা জটিল জিনিস একটা আছে, প্রথমে আমরা এই নিচের জিনিসটা সলভ করি। দেখো 5-এর 6 ভাগ 2-এর 5 ইন্টু 4, 5/4, এটা অফ আছে 5/4।
5 আর 5 কাটো 2 2, মানে 5/6 ইন্টু 2 মানে হচ্ছে 5/3। তাহলে এখানে কি বসবে, এক্স প্লাস 2/3 ইন্টু 3 ইন্টু 3/5 ভাগ 5/4 ইকুয়াল টু 100, 5 25 125, 35 45 49, 149/25 হচ্ছে 2/3। হ্যাঁ, এবারে কি করা যেতে পারে, এক্স প্লাস 2/3 ইন্টু 3 থেকে 9/5 ইন্টু 4/5, 4 4 কাটো 3 3, এটা হচ্ছে 149/25। এখান থেকে করি এক্স প্লাস তোমার 3/5 ইকুয়াল টু 149/25, এক্স ইকুয়াল টু 149/25 মাইনাস 3/5, এটা হচ্ছে 25 নামবে এখানে, 149 মাইনাস 5 3 5 15 হচ্ছে 100। বাবা, আবার কোথাও ভুল করলাম নাকি? আবার কোথাও ভুল, আমি ভুল করলাম নাকি এখানে ভুল আছে কে জানে, বোঝাও তো যাচ্ছে না। আচ্ছা দেখো, আরেকবার দেখি কি করা যায়। এক্স এক্স প্লাস, নিচে জিনিসটাকে সলিউশন করে নিই, 5 এর 6 ভাগ 2 5 ইন্টু 5/4 মানে হচ্ছে এটা কাটলো 2 2, মানে হচ্ছে 5/6 ইন্টু 2 মানে হচ্ছে 5/3। তাহলে এই নিচে কি আসবে, 5/3 আসবে। তাহলে এক্স প্লাস 2/3 ইন্টু 9/5 ইন্টু 4/5, এই 5/4 ভাগ আছে, এটা উল্টে যাবে। আচ্ছা, এইটা কাটো 3 3 ইকুয়াল টু কত, 149/25। এখান থেকে এক্স প্লাস 3 4 12 24/25 ইকুয়াল টু 149/25। তাহলে এখান থেকে পাই হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু 149/25 মাইনাস 24/25। এখান থেকে হচ্ছে নিচে 25 নামবে আর উপরে হচ্ছে তোমার 125, 5 হবে অ্যান্সার। আগেরটায় কিছু একটা ভুল হয়েছিল, আগেরটা আমার খুব সম্ভবত এই পোর্শনটা এখানে ক্যালকুলেট করতে একটু ভুল হয়েছিল। যাই হোক, চলো প্রোগ্রামকে যাই। এক মালি তার বর্গাকার বাগানে 1400 গাছ সমান সংখ্যক সারি ও কলামে সাজাতে চায়। তাহলে কমপক্ষে আর কতগুলো গাছ হলে এইভাবে সাজানো যাবে। দেখো, কিছু গাছও নেবে, সেটাকেও এইভাবে সাজাবে। এখানে কটা তোমার রো হলো, 3টে। তাহলে 3টে যখন রো হলো, কলামও 3টে হওয়া উচিত। এইভাবেও সাজাবে, সেটা এখানে বলা হচ্ছে। তো এই জিনিসটা করার জন্য আমার কাছে এমন এক সংখ্যক গাছের মানে এমন এক সংখ্যক গাছ থাকতে হবে যেটা কোনো একটা সংখ্যার স্কোয়ার। যেমন তুমি এই ক্ষেত্রে 25টা গাছ সাজাতে পারবে, বা 36টা গাছ সাজাতে পারবে, বা 49টা গাছ সাজাতে পারবে, বা 100টা গাছ সাজাতে পারবে। কিন্তু যে কোনো একটা সংখ্যা, ধরো 18টা গাছ তুমি এইভাবে সাজাতে পারবে না, কোনো দিন সাজাতে পারবে না, বা 21টা গাছ তুমি কোনো দিন এইভাবে সাজাতে পারবে না। যখন বলবে যে বর্গাকার বাগানে এতগুলো গাছ লাগাতে চাইছে, কমপক্ষে মানে এতগুলো গাছ এইভাবে সমান সংখ্যক সারির কলামে সাজাতে চাইছে, তার মানেই হচ্ছে এমন সংখ্যক গাছ লাগাতে হবে যেটা কিনা কোনো না কোনো সংখ্যার স্কোয়ার এইরকম।
একইভাবে 1400, দেখো 1400 কিন্তু কোনো সংখ্যার স্কোয়ার নয়, সেই জন্যই প্রশ্নটা কী আছে, কমপক্ষে আর কতগুলো গাছ হলে এইভাবে সাজানো যাবে, মানে 1400-র সাথে আরও কিছু সংখ্যা যোগ করতে হবে যেটা কি না কোনো একটা সংখ্যার স্কোয়ার, তবে ওই গাছটা লাগানো যাবে। আচ্ছা এইবারে দেখো 1400 কাছাকাছি একটা, মানে কাছাকাছি তো নয়, অনেক দূরেরই একটা স্কোয়ার আছে কত, 1600 কার স্কোয়ার, 40-এর স্কোয়ার। তাহলে আমায় আমার যে মানে এইখানে যে সংখ্যাটা পাবো, যে স্কোয়ার রূপে যে সংখ্যাটা পাবো সেটা নিশ্চয়ই 30 থেকে 40-এর রেঞ্জে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখি এবার 38-এর স্কোয়ার কত, 38 না 37-এর স্কোয়ার কত সেটা দেখি। 37-এর স্কোয়ার বার করার টেকনিক কি, তিনটে এখানে লেগ তৈরি হবে, লেগ থেকে 7-এর স্কোয়ার কত, 49, 49-এর 9 হাতে দিল কত, 4। এবার 7-এর সাথে 3 গুণ করবো কত, 21, 21-এর সাথে আবার এই 2 গুণ করবো কত, 42, 42-এর হাতে 4 ছিল কত, 46, 46-এর 6 বসবে, হাতে দিল কত, 4। এবার 3-এর স্কোয়ার কত, 9, 9 আর 4-এ কত, 13, 1369, 1400 থেকে কম। তাহলে আরেকটা ঘর যাব, আরেকটা ঘর কত যাওয়া যায়, 38 যাওয়া যায়। 38-এর স্কোয়ার দেখি কত হচ্ছে, 8-এর স্কোয়ার কত, 64, 4 হাতে দিল কত, 6। এখানে আরেকটাতে কী হবে, 3 8 24, 48, 48 আর 6 কত, 54, 4 হাতে দিল 5। 3-এর স্কোয়ার কত, 9, 10 11 12 13 14, 1444। দেখো তাহলে 1400 গাছ আছে, আর কতগুলো গাছ লাগবে, 44টা গাছ লাগবে। চলো পরের অঙ্কে যাই। 6412 এর সাথে যে ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। একই জিনিস, একই ধরনের অঙ্ক। 6412, দেখো 80 স্কোয়ার মানে কি জানি, 6400। তাহলে এই সংখ্যাটা কী হবে, মানে যেই সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে কি 80-র থেকে একটু বড় হবে, মানে 80 স্কোয়ারের থেকে একটু বড় হবে। তাহলে কি কোন রেঞ্জে পাবো, 80 থেকে 90 রেঞ্জে পাবো। ক্ষুদ্রতম যে সংখ্যাটা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তাহলে দেখি 81 স্কোয়ার কত হচ্ছে, একইভাবে 1 স্কোয়ার কত, 1। এবার 8 অক্ষে 8 ইন্টু 2 কত, 16, হাতে দিল 1, 8 8 64 কত, 65। 6561 হচ্ছে 81 স্কোয়ার, আর তোমার হাতে আছে কত, 6412। তাহলে কত তোমার লাগবে, 6561 মাইনাস 6412, এখান থেকে কত, 9, এখানে দিয়ে দিল 2 4, এখানে 149 তোমার লাগবে। তাহলে পরের অঙ্কে যাই। একজন রসায়নবিদের কাছে 50% অ্যাসিড আর 25% অ্যাসিডের দুটো দ্রবণ আছে, 10 লিটার 40% অ্যাসিড দ্রবণ তৈরি করতে দ্রবণ দুটো কত পরিমাণে লাগবে। এই তো সিম্পল অ্যালিগেশন। 25, এখানে কত, 40, তাহলে এখান থেকে নামবে কত, 15, এখান থেকে নামবে হচ্ছে তোমার 10, 3, এটা নামবে 2, 3:2। এবার 10-কে 3:2 রেশিওতে ভাঙো, 3/5, 6 লিটার, আর 10 ইন্টু 2/5, 4 লিটার, 6 আর 4। চলো পরের অঙ্কে যাই। এবিসি একটা ব্যবসা শুরু করলো, এতে তারা 29,000 টাকা লাভ করলো। এ আর বি এর মূলধনের অনুপাত 3:2। আচ্ছা এরকম দুটো করে যদি অনুপাত দেওয়া থাকে, এটা কি করে ভাঙাবে সেটা তো জানোই। B/C হচ্ছে তোমার 5:2। এটা কীভাবে করবো, A/B/C ইকুয়াল টু 3 5 15। দেখো এরকম নামবে, তারপরে এরকম কোনাকুনি যাবে, আবার এরকম উপর নিচে নামবে। 3 5 15, 5 2 10, 2 2 4, এই হচ্ছে রেশিও। কী বলছি, তারা 29,000 টাকা লাভ করলো, তবে এ কত টাকা পাবে, এ রেশিও কত, ইন্ডিভিজুয়াল রেশিও 15, আর টোটাল রেশিও কত, 29। তাহলে 29-এর ভ্যালু হচ্ছে 29,000, 29-এর ভ্যালু হচ্ছে 29,000। তাহলে এর কত, 15, তাহলে 15-এর ভ্যালু কত, 15,000। চলো পরের অঙ্কে যাই। একটা গির্জা 3টে ঘন্টা একসাথে বাজে, তারপর তারা 3 × 1 = 3 সেকেন্ডে, আচ্ছা 3 × 1 = 3 সেকেন্ড মানে হচ্ছে 10/3 সেকেন্ড। তারপর 2 2 4, 5/2 সেকেন্ড। তারপর একটা 3 অক্ষে 3, 5, 5/3 সেকেন্ড।
পর বাজে, তাহলে ওই 3টে ঘন্টার ন্যূনতম যে সময় পর একসাথে বাজবে। আচ্ছা, ন্যূনতম যে সময় পর একসাথে বাজবে এটা জানতে চেয়েছে। এটা কি হবে তাহলে? এটা হচ্ছে তোমার এটা তো এইচ সেভ করতে হবে, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে মাঝে মধ্যে। দেখো, এটা এইচ সেভ করতে হবে। এইচ সেভ করলে কী হবে? ফ্র্যাকশনের এইচ সেভ কি? উপরেরটার এইচ সি এফ, নিচেরটা দেখো কোথাও ভুল হচ্ছে গো, সরি ন্যূনতম বলেছে। দেখো কিছুক্ষণ আগে তোমাদের নিজেই আমি বললাম ন্যূনতম মানে কি? ন্যূনতম যখন বলে তখন কি করতে হয়? এলসিএম। এবার ফ্র্যাকশনের এলসিএম করতে গেলে কি করতে হবে? ফ্র্যাকশনের এলসিএম মানে হচ্ছে উপরে এলসিএম আর নিচে এইচসিএফ। উপরে এলসিএম মানে 10, 5, 5-এর এলসিএম কত? 10। উপরে এলসিএম মানে হচ্ছে 10 আর নিচে এইচসিএফ করতে হবে 3, 3, 2-এর। ওর এইচসিএফ কত? 1। তাহলে 10 সেকেন্ডে হবে অ্যান্সার। চলো প্রোগ্রামকে যাই। এটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো আর প্রস্থ 10% কমানো হলো। এতে নতুন ক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ বাড়ানো বা কমানো হলো? 10% বাড়ানো হলো মানে 10 থেকে 11 হলো, বা 10% কমানো হলো মানে 10 থেকে 9 হলো। তাহলে 100-তে আলটিমেটলি কমে বা বেড়ে 99 হলো। তাহলে 100-তে কত কমলো? 1 কমলো, তাহলে 1% অ্যান্সার। প্রোগ্রামকে যাই। এক ব্যক্তি তার অর্থের 1/10 স্কুলে দান করে, বাকি অর্থের 1/6 গির্জাকে দান করে, যত টাকা অবশিষ্ট থাকে। আচ্ছা, স্কুলে তাহলে কত দেয়? আচ্ছা ধরি ওর ইনকাম হচ্ছে তোমার 100 টাকা, স্কুলে কত দেবে? 1/10 মানে 10 টাকা দিচ্ছে। গির্জাকে কত দেবে? গির্জাকে অবশিষ্ট অর্থের 1/6 দিচ্ছে, মানে 90-এর 1/6, 15 টাকা। এবং যত টাকা অবশিষ্ট থাকে তার 3 ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দেয়। আর রিমেনিং কত থাকছে? রিমেনিং হচ্ছে 100 - 10 + 15 = কত? 75 টাকা। এটাই এবার 3 জনকে সমান ভাগে দেয়, তাহলে এক একজন কত পাবে? 1 son, এক একজন কত পাবে? 75/3 = 25 টাকা পাবে। এখানে বলেছে প্রত্যেক সন্তান 50,000 টাকা পায়, তার মানে কি 25 ইজ ইকুইভ্যালেন্ট টু 50,000। তাহলে তার অর্থের পরিমাণ কত? অর্থের পরিমাণ কত? 100 মানে হচ্ছে 50 × 50K মানে 50,000 বাই 100 × 100/25। 25, 4, 4, 5 × 2 দিয়ে যেটা আছে 2 দিয়ে একটাই অপশান আছে, ওটাই হবে অ্যান্সার। প্রোগ্রাম কি যাই। এটা ভগ্নাংশের লব ও হরের যোগফল, ওই ভগ্নাংশের লবের 2 গুণের থেকে 4 বেশি। লব ও হরের যোগফল ওই ভগ্নাংশের লবের 2 গুণের থেকে, আচ্ছা লব ও হরের যোগফল বলছে লবের 2 গুণের থেকে 4 বেশি। কোনো কিছুর সঙ্গে 2 গুণ করলে, ধরো 5 বা 7 বা 13, যে কোনো সংখ্যা তার সাথে 2 গুণ করলে সংখ্যাটা কী হবে? সবসময় ইভেন হবে না? সবসময় ইভেন নাম্বার হবে, তাই না? তাহলে একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল ওই ভগ্নাংশের লবের 2 গুণের থেকে 4 বেশি। এবার ইভেন নাম্বারের সাথে 4 যোগ করলে সেটাও ইভেন হবে, ইভেনের সাথে 4 যোগ করলে সেটাও তোমার ইভেনই হবে। তার মানে আর এখানে কি বলছে? ভগ্নাংশের লব ও হরের যোগফল হচ্ছে 2 গুণের থেকে 4 বেশি, তার মানে এখানে লব ও হর এটাও ইভেন হওয়া উচিত, লব এবং হরের যোগফল ইভেন হওয়া উচিত। এবার সেখান থেকে অপশন টেস্ট করি। 12-এর সাথে কত হয়? 19, এটা হবে না, তাহলে অ্যান্সার। 5 আর 9 কত? 14, এটা হতে পারে। 8 আর 11 কত হয়? 19, এটাও হবে না। 7 আর 9 16, এটাও হতে পারে। এই দুটো অপশন বেঁচে থাকলো। এবারে কি বলেছে? যদি লব ও হরকে 3 করে, আচ্ছা প্রথম লাইন থেকে দেখি আর কিছু পাওয়া যায়। ভগ্নাংশের লব ও হরের যোগফল ওই ভগ্নাংশের লবের 2 গুণের থেকে 4 বেশি। লব ও হরের এখানে যোগফল কত? 14, এটার যোগফল 14, এটা হচ্ছে লবের 2 গুণ। লবের 2 গুণ কত? 5-এর 2 গুণ হচ্ছে 10 + 4 14, তাহলে এইটা একটা অ্যান্সার হতে পারে। অথবা এটা দেখি, এইখানে হচ্ছে 16 অ্যান্সার, আর এইখানে
লব হচ্ছে তোমার 7, 7-এর 2 গুণ 14 প্লাস 4 ইকুয়াল টু কত? 7 2 গুণে 14 18। তাহলে এটা ইকুয়াল টু নয়, এটা তাহলে কোয়েশ্চেনের সাথে মিলছে না, তাহলে এটাও হবে না। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই এবারে। একটা স্টিমার স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যে সময় যায়, স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার সেই একই সময় যায়। তার মানে 90/b প্লাস এস ইকুয়াল টু 60/b মাইনাস এস। বি হচ্ছে বোটের স্পিড, এস হচ্ছে তোমার মানে বোট বলছি স্টিমারের স্পিড, আর এস হচ্ছে তোমার স্পিড কী জানো, ওই স্রোতের স্পিড। আর বি প্লাস এস মানে স্রোতের অনুকূলে গেছে, বি মাইনাস এস মানে স্রোতের প্রতিকূলে গেছে। আর কি বলেছে 90 কিলোমিটার যাচ্ছে, 90 কিলোমিটার যেতে সময় লাগছে কি ডিস্টেন্স বাই স্পিড। একইভাবে ডিস্টেন্স 60 বাই স্পিড, আর দুটোই কি বলছে সময়, দুটোই একই সময় লাগছে, দুটোই ইকুয়াল করে দিলাম। 30 দিয়ে কাটো, এটা 3 এটা 2, তাহলে এখান থেকে পাই আমি 3b। আচ্ছা এস এর জায়গায় 5 বসিয়ে দিই, কারণ এখানে কোয়েশনে 5 বলে দিয়েছে। তাহলে 3b মাইনাস 15 ইকুয়াল টু 2b প্লাস 10। তাহলে এখান থেকে কী পাই, বি ইকুয়াল টু কত 25। তাহলে বোটের স্পিড কত 25। পরের অঙ্কে যাই। একটা ট্রেন 264 মিটার দৈর্ঘ্যের একটা সেতু 20 সেকেন্ডে অতিক্রম করে, আর রেল লাইনের ধারে একটা থামকে 8 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনের গতি হলো কত? আচ্ছা 264 মিটার 8 সেকেন্ডে একটা থাম অতিক্রম করে, মানে 8 সেকেন্ডে নিজের লেন্থ অতিক্রম করে। আর 264 মিটার একটা দৈর্ঘ্যের সেতু 20 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে এইখানে ও নিজের লেন্থকে অতিক্রম করছে প্লাস ওই যে সেতুটা সেটাকে অতিক্রম করছে। আচ্ছা নিজের লেন্থকে অতিক্রম করতে কত সময় লাগছে 8 সেকেন্ড, তার মানে বলতে পারি যে 20 সেকেন্ডের মধ্যে 8 সেকেন্ড ও নিজের লেন্থকে অতিক্রম করতে লেগেছে। তাহলে বেঁচে থাকে কত 12 সেকেন্ড। তাহলে এটা বলতে পারি যে এই 12 সেকেন্ডে শুধু এই তোমার সেতুটাকে অতিক্রম করেছে। তাহলে স্পিড কত হবে 264/12, 12 দুগুণে 24, 12 দুগুণে 24 মানে 22 মিটার পার সেকেন্ড, 22 ইন্টু 18/5 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা এইটা এবারে কী করতে পারি, 22 ইন্টু 36/10 করতে পারি। 22 ইন্টু 36/10 এটা কী হবে, 36 দুগুণে 72, 7, 36 দুগুণে 72, 7 কত 79, মানে 79 মানে 792/10 মানে 79.2 কিলোমিটার পার ঘন্টা। দেখো আরেকবার বলি, কি বললাম আমি, কি বোঝালাম আরেকবার বুঝিয়ে দিচ্ছি। বলছে 8 সেকেন্ডে একটা থাম অতিক্রম করে, একটা থাম অতিক্রম করছে কোনো ট্রেন, তার মানে কি নিজের লেন্থটাকে অতিক্রম করছে। আর বলছে 20 সেকেন্ডে 264 মিটারের একটা সেতু অতিক্রম করছে। 264 মিটারের একটা সেতু অতিক্রম করছে মানে কি ট্রেনটা ওই সেতুটাকে এবং নিজের লেন্থকে অতিক্রম করছে, তাই না? তাহলে আমি বলতে পারি এই 20 সেকেন্ডের মধ্যে, আচ্ছা এইখানে পেলাম আমি 8 সেকেন্ডে নিজের লেন্থ অতিক্রম করছে, আর এখানে 20 সেকেন্ড টোটাল সময় লাগছে। তাহলে আমি বলতে পারি যে 8 সেকেন্ড, এই 20 সেকেন্ডের মধ্যে 8 সেকেন্ড লাগছে ও নিজের লেন্থকে ক্রস করতে। তাহলে বাকি 12 সেকেন্ডেও এই শুধু 264 ক্রস করছে। তাহলে বাকি 12 সেকেন্ডে যখন 264 ক্রস করছে, তাহলে ওর স্পিড কত হবে 264 এই যে এইটা 264/12 মানে হচ্ছে 22 মিটার পার সেকেন্ড। এবার 22 মিটার পার সেকেন্ডকে আমি 18/5 দিয়ে গুণ করে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিলাম। চলো পরের অঙ্কে যাই। এটার নিকটবর্তী যে সংখ্যাটা 2, 3, 4, 5, 6 এবং 7 দিয়ে বিভাজ্য হলো সেটি হলো, দেখো 3 আর 6 দিয়ে বিভাজ্য যেতে হলে সেটাকে মানে সেটার যে ডিজিটগুলো যোগফল সেটাকে 3 দিয়ে এবং 3 দিয়ে ভাগ যেতে হবে। এখানে ডিজিটগুলো যোগফল কত 4, এটা তাহলে হবে না। এখানে ডিজিটের যোগফল কত 2, এটাও হবে না। এখানে ডিজিটের যোগফল কত 3, এটা হতে পারে। এখানে ডিজিটের যোগফল কত 3 নং 27, 33, এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে দুটো অপশনই হতে পারে। এবার দেখা যাক। 2, 3, 4, 5, 6। আচ্ছা তাহলে এবারে দেখতে হবে 7 দিয়ে কোনটা ভাগ যায়। দেখি এই 4 নম্বর অপশানটা 7 দিয়ে ভাগ যায় কিনা। 7, 9, 9, 9, 6, 0। 7 অক্ষে 7, 8, 9, 2, 9,
4 7 28, 1 9, 7 2 14, 5 6, 7 8 56, 56। চলো এটাই হবে অ্যান্সার। চলো আচ্ছা দাঁড়াও, এটাও একবার দেখে নি। হ্যাঁ, 7 দিয়ে যদি 1000, 1,20,000, 7 অক্ষে 7, 8 9 10, 3 0, 4 7 28, 2 0, 2 0 মানে 7 2 14, সরি এটা 14 হবে, 7 2 14 মানে 6 আর 6, 7 6 আর 2, এটা 7 8 56, 6 0। তাহলে এটা 7 দিয়ে না, এটা 7 দিয়ে যাচ্ছে না, তাহলে এটাই হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই। একজন কৃষক 35 বিঘা জমিতে 4:3 অনুপাতে ধান আর পাট চাষ করে। তাহলে ধান আর পাটে টোটাল কত বিঘা চাষ করছে? 35 বিঘা ডিস্ট্রিবিউট হয়েছে কি 4:3 অনুপাতে, তাই না? তাহলে ধানের ক্ষেত্রে কত যাচ্ছে দেখো, 35 ইন্টু 4/7, 20 বিঘা তোমার ধানে যাচ্ছে, আর বাকি 15 বিঘা তোমার ইয়েতে যাচ্ছে পাটে। তাহলে বলছে যে এত টাকা লাভ হবে, তবে ধান ও পাট চাষে তার লাভের অনুপাত কত? তাহলে 20 ইন্টু 2500 হচ্ছে টোটাল ধানে লাভ, এবং 15 ইন্টু 2800 হচ্ছে টোটাল পাটে লাভ। দুটো জিরো কাটলাম, 4 7 28, 4 5 20, আর এখানে 5 দিয়ে এটাকে কাটো 3, তাহলে 25:21, এটা হচ্ছে তোমার অ্যান্সার। হ্যাঁ, এটা এবার দেখতে হবে কী আছে। এরকম অঙ্ক তো প্রচুর এসে এবারে পড়ে চাইতে, আশা করি এই ধরনের অঙ্ক ক্লার্কশিপেও আসবে খুব। 1 + 2 এখানে কত, 3 5 15, 5 + 3, তাহলে এখান থেকে কি হবে, 2 × 15/8 হবে। এখান থেকে কাটো 2 4, তাহলে এক্স, আচ্ছা এটা ইকুয়াল টু 7 বলে দিয়েছে, এক্স + 2 + 1/4, 15, 19/4, মানে 19 নিচে উপরে 4 ইকুয়াল টু কত, 7। তাহলে এক্স + 19 × 38, 42/19 ইকুয়াল টু 7। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 7 - 42/19 ইকুয়াল টু নিচে 19, 7 নং 63, 6, 7 7 8 9 10 11 12 13, -42, দিয়ে গেছে 3 1, 4 4 থেকে 9, 91/19, 91/19, তাহলে তোমার অ্যান্সার আসছে। আচ্ছা পরের অঙ্কে যাই, চলো। এক ব্যক্তির বেতন 25% কমলো, বর্তমান বেতন কত শতাংশ বাড়লো? এ তো এই বিদুল্যের ওপর অঙ্ক, পার্সেন্টেজ চ্যাপ্টারের মধ্যে করিয়েছি। 25% কমলো মানে 1/4 হয়েছে, 25-এর ফ্র্যাকশন, 25-এর ফ্র্যাকশন তোমার তাহলে 1/4, আর কমলো তার জন্য মাইনাস। এবার এখান থেকে কত বাড়াতে হবে? তাহলে 1 নিচে, এই উপরে, আর নিচে দেখো মাইনাস আছে, মাইনাস হলে কী হয়, 4 থেকে 1 বিয়োগ যায়, এখানে হবে তাহলে 3, আর এখানে মাইনাস থাকলে এখানে কী হবে, উল্টোটা হবে প্লাস। তাহলে 1/3, 1/3-এর ফ্র্যাকশন কত? 33.33। কোনো সংখ্যার 1/4 অংশ ওই সংখ্যার 1/3 অংশের সাথে যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় তা ওই সংখ্যার 1/2 অংশ থেকে 15 অধিক। ধরে নিই সংখ্যাটা হচ্ছে 12, তাহলে এর 1/4 অংশ কত? 1/4 অংশ হচ্ছে 3, একইভাবে 1/3 অংশ কত? 4। বলছে যে সংখ্যাটা যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায়, মানে 3 + 4 যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় 7, তা ওই সংখ্যার 1/2 থেকে 15 অধিক। আচ্ছা, তাহলে 12-র 1/2 কত? 12-র 1/2 হচ্ছে তোমার 6। তাহলে বলছে 6 থেকে 7 কি 15 অধিক। 6 থেকে 7 এমনিতে কত? 1 বেশি, আর কোশ্চেনের হিসাবে কত? 15 বেশি। তাহলে 1-এর ভ্যালু মানে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 15। আর সংখ্যাটা কত? সংখ্যাটা আমি ধরেছিলাম 12। আচ্ছা প্রথম বলে দিই, এবারে 12 আমি র্যান্ডামলি নিইনি,
কী হিসাবে নিয়েছি দেখো, এখানে বলছে 1/4 আর এখানে 1/3। আমার এইখানে যখন 1/4 আর 1/3 বলেছে, তার মানে আমাকে দেখো কোনো সংখ্যার 1/4, কোনো সংখ্যার 1/3 মানে এই সংখ্যাটা এক্স হয়, এক্স এর 1/4 মানে এক্স ইন্টু 1/4, এক্স ইন্টু 1/3, এক্স এর 1/4 বা এক্স এর 1/3। যখন দেখলাম যে এরকম এর চলে এসছে মানে গুণ করতে হবে, তখন আমি এমন একটা সংখ্যা নিলাম যেটাকে 1/4 বা 1/3 দিয়ে গুণ করলে একটা সুন্দর একটা নাম্বার পাই, তাই না? তাহলে আমি কী করলাম, এই যে এই 4 আছে আর এই 3 আছে, এর এলসিএম নিয়ে নিলাম। তাহলে এর এলসিএম কত? 12। 12টাকে আমি ধরে নিলাম যে ওটাই সংখ্যা, দিয়ে ওটার বেসিসেই আমি ক্যালকুলেট করছি। তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 15। তাহলে 12 ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 15 ইন্টু 12 কত হবে? 180। চলো পরের অঙ্কে যাই। 25 পয়সা 50 পয়সা মূল্যে 10 টাকার ডাক টিকিট কিনে সে যদি মোট 28টা ডাক টিকিট ক্রয় করে, যদি 25 পয়সার ডাক টিকিট 10 টাকা দিয়ে কিনে নেয়, মানে আমি ধরলাম যে ও 25 পয়সা দামের যা ডাক টিকিট আছে পুরোটাই 10 টাকার মধ্যে কিনেছে, 50 পয়সা মূল্যের কিছু কেনেনি, 10 টাকার মধ্যে যে কটা ডাক টিকিট কিনেছে সব কটা 25 পয়সা মূল্যে। তাহলে 10 টাকায় টোটাল কটা ডাক টিকিট পাবে? দেখো 25 পয়সা মূল্যে যদি একটা ডাক টিকিট হয়, তাহলে 1 টাকায় পাবে হচ্ছে তোমার 4টে, তাহলে 10 টাকায় কটা পাবে? 40টা। একইভাবে এবার 25 বাদ, এবারে 50 ধরো। 50 পয়সা মূল্যের ও 10 টাকার পুরো ডাক টিকিট কিনে নিয়েছে, তাহলে 1 টাকায় কটা পাওয়া যায়? 2টো। তাহলে 10 টাকায় কটা পাওয়া যাবে? 20টা। এবার এটা করবো অ্যালিগেশন, 40 আর 20 আর টোটাল কিনেছে কটা? আসলে 28টা। যে এইখানে করি 40 আর 20, এখানে 28, এখানে রেশিও কত? 8, এখানে রেশিও কত? 12, মানে হচ্ছে এটা 2, এটা 3। তাহলে দুই আর 3, এবার কি বলেছে? 25 পয়সা দামের ডাক টিকিটের সংখ্যা কত? 10কে ভাঙো, 10 ইন্টু 2/3, 2/5, এটা 5 দিয়ে এটা 10কে কাটো, 2 কত? 4 টাকার ও ডাক টিকিট কিনেছে সেই দামে যেটার দাম কিনা 25 পয়সা করে। তাহলে একটার দাম যদি 25 পয়সা হয়, তাহলে 25 পয়সায় যদি একটা পাওয়া যায়, তাহলে 4 টাকায় বা 400 পয়সায় কতগুলো পাওয়া যাবে? 16টা। 1 ইন্টু 400/25 ইকুয়াল টু কত? 16। এইভাবে হবে অ্যালিগেশনের মাধ্যমে অঙ্কটা। চলো পরের অঙ্কে যাই। কিছু পরিমাণ টাকা 10% 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 50 টাকা, তাহলে টাকার পরিমাণ হলো কত? 5000 টাকা। এবার এটা দেখে কীভাবে উত্তর করলাম? 10% হারে আমি জানি যে 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 21 টাকা, আর 10% হারে 2 বছরের সরল সুদ হচ্ছে 20 টাকা। ডিফারেন্স কত? 1 টাকা। এবার 1 টাকা দিয়ে ভ্যালু এখানে দিয়েছে 50 টাকা বা 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 50। তাহলে ইনভেস্ট করি কত? সবসময় 100 টাকা। তাহলে 100 টাকা ইনভেস্ট মানে যা অ্যান্সার আসবে সেটা 5 দিয়ে আসবে, 5 দিয়ে একটাই অপশান আছে। চলো পরের অঙ্কে চাই। যদি 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা দিনে 480 টাকা আয় করে, তাহলে 6 জন পুরুষ, আচ্ছা 3 জন মেল ইকুয়াল টু তাহলে 4 জন ফিমেল। তাহলে 6 জন মেল মানে কি? 6 জন মেল মানে তাহলে 8 জন ফিমেল। তাহলে 6 জন মেল প্লাস 11 জন ফিমেল ইকুয়াল টু তাহলে 8 জন ফিমেল প্লাস 11 জন ফিমেল ইকুয়াল টু 19 জন ফিমেল, তাই না? এবার বলছে 4 জন মহিলা 480 টাকা কামায়, 4 জন 480 টাকা কামায়, তাহলে 19 জন কত কামাবে? 19 জন তাহলে কত কামাবে? 480 ইন্টু, দেখো আমার এখানে কাজ হচ্ছে যে এখানে 3 জন পুরুষ 4 জন মহিলা, মানে পুরুষ আর মহিলা মিলিয়ে দিয়েছে। তাহলে আমাদের এখানে টার্গেট হবে যে পুরুষকে মহিলাতে বা মহিলাকে পুরুষে আমরা কনভার্ট করে নেব, মানে কনভার্ট মানে অঙ্কে কনভার্ট করার কথা বলছি, অন্যভাবে ভেবো না। তো 3 জন পুরুষকে আমরা মহিলার সংখ্যায় কনভার্ট করব। তো সেটার জন্য ডেটা আমাদের দিয়েছে 3 জন মেল ইকুয়াল টু 4 ফিমেল। এখান থেকে আমি কি পেলাম? এখান থেকে এই যে 6 মেল যেটা দিয়েছে সেটাকে আমি কনভার্ট করতে পারবো কীভাবে? 3 জন মেল যদি 4 জন ফিমেল হয়, তাহলে 6 জন মেল কি? 8 জন ফিমেল।
তাহলে এইখানে কি 8 জন ফিমেল বলতে পারি আমি, 6 জন মেলের জায়গায়, আর 11 জন ফিমেল তো আছেই। তাহলে টোটাল কত? 19 জন। 4 জন ফিমেল 480 টাকা পাচ্ছে, 19 জন কত হবে? 480 ইন্টু 19 বাই 4, 4 দিয়ে টাকা কাটো 120, 19 শূন্য 19 দুগুণে 38, 3 19 অক্ষে 19, 20 21 22, 2280 টাকা। বললাম কি চাই? এবিসি একত্রে একটি কাজ 15 দিনে শেষ করে, ওই কাজটা বিআরসি একা একা করলে যথাক্রমে 30 দিনে আর 40 দিনে। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি এই কাজটা করছে কত? 15 দিনে, বি কাজটা করছে 30 দিনে, আর সি কাজটা করছে কত? 40 দিনে। এই তিনটের এলসিএম বার করতে হবে। 40, 80, 120, 120 হচ্ছে এলসিএম। তাহলে এবিসি এর টোটাল এফিসিয়েন্সি হচ্ছে তোমার 8, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি 8 হচ্ছে, আর বি এর 4 বলছি, সি এর 3 বলছি। তাহলে 8 থেকে 4 প্লাস 3 বিয়োগ দিলে যেটা হয় সেটাই কি এর এফিসিয়েন্সি হয়। বলছে এই কাজটা কতদিনে শেষ করবে? টোটাল কাজ কত? 120, আর এফিসিয়েন্সি কত? 1। তাহলে 120 দিন সময় লাগবে। চলো পরের অঙ্কে যাই। একটা স্কুলে 660 জন তোমার ছাত্রছাত্রী ছিল, আর ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাত হচ্ছে 13:9। তাহলে মেল কত আছে? 660 ইন্টু 13/20, 0 2 দিয়ে 33, মানে 3 তেরো 39, 3 তেরো 39, 40 41 42। একইভাবে ফিমেল স্টুডেন্ট কত আছে? ফিমেল স্টুডেন্ট হচ্ছে তোমার 9 ইন্টু 33, মানে হচ্ছে 33 ইন্টু 9, মানে 330 মাইনাস 33 হচ্ছে তোমার 297 জন। কিছুদিন পর 30 জন নতুন ছাত্রী যোগ দিল, 30 জন নতুন ছাত্রী যোগ দিলে তাহলে 8 প্লাস 30 কত হয়? 327। আর কিছু ছাত্র স্কুল ছেড়ে দেয়, মানে 429 থেকে একজন বিয়োগ গেল, আর 327 জন ফিমেল হলো। ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 6/5। আচ্ছা, তাহলে এখান থেকে কী করা যেতে পারে? 5 নং 45, 4 5 গুণে 43 ইন্টু 5 হচ্ছে তোমার 215। আচ্ছা চলো এইটাই করি। 5 নং 45, 4 5 দুগুণে 10, 11 12 থেকে 14, হাতে দিল 1, 4 5 20 21, 214, 2 1 4 5, হ্যাঁ, মাইনাস 5x ইকুয়াল টু 6 দুগুণে 12, হাতে দিল 1, 6 7 42, 43, হাতে দিল 4, 3 6 18 19 20 21 22। কী ব্যাপার হলো এটা? এখানে তো কিছু ভুল চলে যাচ্ছে মনে হচ্ছে। চারশো 29 মানে হচ্ছে 5 নং 45, 5 নং 45 সাথে হলো 5। আচ্ছা, ওই কতজন ছাত্র স্কুল ছেড়ে চলে যায়? 5 নং 45 হাতে হলো 4। আচ্ছা দেখছি, চলো প্রথম থেকেই ভুল যখন ধরা পড়ছে না, প্রথমত এই অঙ্কটা যখন মানে এই ধরনের অঙ্ক যখন একটু আটকাবে পরীক্ষা হলে, তখন স্কিপ করে অন্য অঙ্কে চলে যাবে। আর এই অঙ্কটা আমি একটু দেখছি ক্যালকুলেশন কি করা যেতে পারে। আচ্ছা দেখো, ওই অঙ্কটা আবার একটু করি। 660 ইন্টু 13/22। আচ্ছা, আমার মনে হচ্ছে এইখানে আমি ভুল করেছিলাম, এখানে 22-এর জায়গায় আমি 20 করছিলাম, বাজে ভুল হচ্ছে আজকে একটু। 11 2 22 দিয়ে যদি এটাকে কাটি 3,
আর 0, মানে 390 জন তোমার মেল আছে, আর ফিমেল হচ্ছে তোমার বাকি 30, মানে 270 জন, 270 ফিমেল। কিছুদিন পর 30 জন নতুন ছাত্রী ওই স্কুলে যোগ দেয়, মানে 270-এর সাথে আরও 30 জন এসে যোগ দেয়, মানে 300 জন হয়। তাহলে 6 ভ্যালু কত? 300। সরি 6 তো ছাত্র, তাহলে 5-এর ভ্যালু হচ্ছে 300, তাহলে 6 ভ্যালু কত? 360। তাহলে আগে কত ছিল? 390 জন ছিল, এখন 360 জন হয়েছে, তাহলে ছেড়েছে কত? 30 জন। পরের অঙ্কে যাই। রাজু দুটো ক্যালকুলেটরের প্রতিটি 1500 টাকায় বিক্রি করে। যদি একটাতে 25% লাভ করে, আচ্ছা এটা রেশিও মেথডে করি, 25% লাভ করে মানে 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করে, আর অন্যটায় 4 টাকা জিনিস 3 টাকায় বিক্রি করে, মানে 25% ক্ষতি করে। বলছে দুটো ক্যালকুলেটরের প্রতিটা 1500 টাকায় বিক্রি করেছে। 1500 টাকায় বিক্রি করেছে মানে দুটো কি, এটা যদি কস্ট প্রাইস আর এটা সেলিং প্রাইস হয়, মানে দুটো সেলিং প্রাইস সমান, তাহলে এখানেও সেলিং প্রাইস আমাকে সমান করতে হবে। এখানে 3 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 3 দিয়ে গুণ, এখানে 5 দিয়ে করলাম, এখানে 5 দিয়ে গুণ। এখান থেকে কত আসবে? 12, এখান থেকে কত আসবে? 20, এখান থেকে কত আসবে? 15, এখান থেকে কত আসবে? 15। তাহলে 32 টাকার জিনিস 30 টাকায় বিক্রি হচ্ছে, মানে 2 টাকা লস হচ্ছে আলটিমেটলি। তাহলে বলা যেতে পারে 30 টাকায় বিক্রি করে 2 টাকা লস হচ্ছে। টোটাল এখানে কত টাকা সেলিং প্রাইস আসছে? 3000 টাকা। 3000 টাকায় বিক্রি করে কত টাকা লস হচ্ছে? বাই 30, 003 100, মানে 200 টাকা তোমার লস হচ্ছে। পরের অঙ্কে যাই। 1972 সালে একটা গ্রামের জনসংখ্যা ছিল 2000, 1982 সালে পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় আর মহিলার সংখ্যা 6% তোমার হ্রাস পায়। যদিও মোট জনসংখ্যা একই থাকে, তাহলে 1972 সালে পুরুষের সংখ্যা কত ছিল? আচ্ছা দেখো, যদি 2000 জনের মধ্যে 2000 জনই পুরুষ হয়, তাহলে 10% বেড়ে যাওয়ার ফলে কতজন এখন পুরুষ থাকবে? 2000-এর 10% কত? 200। তাহলে এখন 2200 জন তোমার পুরুষ আছে। আবার যদি 2000 জনের মধ্যে 2000 জনই মহিলা হয়, তাহলে বলছে 6% হ্রাস পায়, তাহলে এখন কত হবে? 100 থেকে 94 হয়েছে, তাহলে 2000 থেকে কত হবে সেটা বার করে নিই। 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 0, তাহলে 1880 জন তাহলে ফিমেল থাকা উচিত, কিন্তু আছে কত? 2000। অ্যালিগেশন প্রসেস আর কি। এখান থেকে কি পাই? 120 পাবো, এখান থেকে হচ্ছে তোমার 200 পাবো। রেশিও কত? রেশিও হচ্ছে 3:5, তাহলে মেল আর ফিমেলের রেশিও হচ্ছে 3:5। তাহলে যদিও মোট জনসংখ্যা একই থাকে, তাহলে 1972 সালে পুরুষের সংখ্যা কত ছিল? তাহলে 2000 ইন্টু 3/5 আর 3 8, 8 দুগুণে 16, 5 0, তাহলে এটা হচ্ছে কত? 750 জন তোমার পুরুষ ছিল। অ্যালিগেশন প্রসেসে করলাম। চলো পরের অঙ্কে যাই এবারে। কোন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 215 দ্বারা বিভাজ্য? আচ্ছা, 215 দ্বারা বিভাজ্য কোন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা? দেখা যাক এটা কি করা যেতে পারে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 0 0 0 0 0। এটা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটাকে আমি 215 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি হতে পারে? 215 4 মানে হচ্ছে 860। এখান থেকে কত পাই? 140 আর 0। 215 ইন্টু 6 যদি করি, তাহলে হচ্ছে 1290। এখান থেকে কত পাই? 110, আবার 0। 215 ইন্টু যদি 5 করি, তাহলে এখানে কত হবে? 5 15 75, 5 দুগুণে 10, মানে 1075। এখানে কত আসবে? 25। তাহলে 1 লাখ। এই সংখ্যাটা ঠিক আগের যে সংখ্যাটা 215 দিয়ে ভাগ যায়, সেটা বার করতে গেলে কি করতে হবে? 25 বিয়োগ করে দিতে হবে, কারণ এখানে
25 রিমাইন্ডার এসছে, এখানে 5, এখানে 3 7, এখানে 9, এখানে 9 9। তাহলে 1 লাখের ঠিক আগের যে সংখ্যাটা 215 দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে এইটা। তাহলে এর পরের যে সংখ্যাটা 215 দিয়ে ভাগ যাবে সেটা পাওয়ার জন্য আমাকে এর সাথে 215 যোগ করতে হবে, তাই না? মানে বোঝা গেল? ধরো আমি বললাম 6 2 দিয়ে ভাগ যায়, তাহলে 6-এর পরবর্তী যে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে সেটা জানার জন্য আমাকে কি করতে হবে? 6-এর সাথে 2 যোগ করতে হবে, 8। তাহলে 8 2 দিয়ে ভাগ যায়। বা যদি আমি বলি হচ্ছে 15 5 দিয়ে ভাগ যায়, তাহলে 15-র পরবর্তী যে সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে সেটা জানার জন্য আমাকে মানে কি করতে হবে? 5 যোগ করতে হবে, 20। তাহলে 20 হচ্ছে 15 পরবর্তী সেই সংখ্যাটা যেটা 5 দিয়ে ভাগ যাবে। এই সেম হিসাবে এই 215-র ক্ষেত্রে 5 5 10, 7 দিল 1, 7 1 8 9, 9 2 11, 9 2 11, 7 দিল 1, 9 1 10, 7 দিল 1, 9 1 10, 1 0 0 1 9 0। অপশান সি। পরের অঙ্ক দেখি এবারে। 3 জন লোক এবং 4 জন বালক একটা কাজ 14 দিনে শেষ করতে পারে। 3 জন লোক আর 4 জন বালক 14 দিনে একটা কাজ শেষ করতে পারে। আর কি বলছে? ওই কাজটা 4 জন লোক আর 6 জন বালক কত 10 দিনে করতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যখন এই দুটো এরকম দুটো ইকুয়েশন পাবো তখন এই সংখ্যাটা দিয়ে এই দুটোকে গুণ করব। গুণ করলে কত হবে? 3 14 28, 3 14 42, 42 লোক প্লাস 56 বালক। একইভাবে 10 দিয়ে এইটাকে আর এটাকে গুণ করব, দিয়ে এই দুটো ইকুয়াল করে দেবো। কত হবে? 4 10 40 লোক প্লাস 6 10 60 বালক। এখান থেকে কত পাই? 2 লোক ইকুয়াল টু 4 বালক। তাহলে এখান থেকে লোক বাই বালক ইকুয়াল টু 2/1। এবারে কী বলেছে? একজন বালক কতদিনে কাজটা শেষ করতে পারে। আচ্ছা দেখো, 3 জন লোক আর 4 জন বালক 14 দিনে শেষ করতে পারে। এখান থেকে যদি এটা করি, লোক ইকুয়াল টু 2 বালক, তাহলে 3 জন লোক মানে 6 জন বালক। আর এইখানে বলেছে 3 জন লোক এবং 4 জন বালক মানে 6 জন বালক প্লাস 4 জন বালক কদিনে করে? 14 দিনে। বলছে একজন বালক কত দিনে করবে? তাহলে একজন বালক 14 ইন্টু, এইখানে কিন্তু ঐকিক নিয়ম ওইভাবে হবে না যে কোনাকুনি যেটা পড়ে থাকবে সেটা নিচে, ওইটা এইখানে ওইটা হবে না। এইখানে কেন হবে না ওরকম? দেখো, এখানে 10 জন বালক 14 দিনে কাজ করছে, একজন বালক কি এইখানে কি হবে? একজন বালকের ক্ষেত্রে টাইমটা আরও বেড়ে যাবে। তার মানে কি এইখানে যত ভ্যালুটা কমছে এইখানে কি ভ্যালুটা আরও বাড়ছে। এইখানে ভ্যালু কমছে, এখানে ভ্যালু বাড়ছে, তাই না? ওই সমস্ত যখন করতাম তখন কি হতো? এইখানে ভ্যালুটা কমলে এখানেও ভ্যালুটা কমছে, এমন হতো। কিন্তু এই ধরনের পার্টিকুলার এই ধরনের ক্ষেত্রে দুটো উল্টো হচ্ছে, তাই না? এইখানে ভ্যালু কমছে আর এইখানে ভ্যালু বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে হবে এই লাইনে যেটা থাকবে সেটা গুণ, মানে 10 ইন্টু 14, আর যেটা এইখানে পড়ে থাকবে সেটা নিচে আসবে ভাগ, মানে হচ্ছে 140 দিন। এটা হবে অ্যান্সার। চলো, তাহলে অঙ্ক মোটামুটি 5th শিফট কমপ্লিট হলো। হ্যাঁ, আজকের পেপারটা আমি বলতে পারি যে অন্যান্য যে 4টে শিফট হয়েছে তার থেকে একটুখানি একটু ক্যালকুলেটিভ। এইখানেও সোজাই আছে অঙ্কগুলো, একটু হয়তো মাঝে মধ্যে 2-1টা অঙ্ক আটকাতে পারে, কিন্তু পরীক্ষা হলে এটা অতটা সমস্যা করা উচিত নয়, কারণ 1.5 ঘন্টা টাইম থাকে। 1.5 ঘন্টা টাইমে এই অঙ্কগুলো যদি একবার করে কয়েকটা অঙ্ক আটকায়ও তাও 1.5 ঘন্টার মধ্যে আরামসে অঙ্কগুলো হয়ে যাওয়া উচিত। যাই হোক, তো তোমরা করতে থাকো এই অঙ্কগুলো, প্র্যাকটিস করতে থাকো এই ধরনের অঙ্ক। এবারে তো ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, সেটার জন্য খুব ইম্পর্টেন্ট। আর 4 SI মানে ওই অঙ্কগুলো রিপিট হতেই পারে, কোনো গ্যারান্টি নেই যে রিপিট হবেই না। অঙ্কগুলো একদম সেম রিপিট হতেই পারে, অথবা একটুখানি ডেটা চেঞ্জ করে দিয়ে আরামসে চলে আসতে পারে। আর প্র্যাকটিস করতে থাকো। আর যদি কোনো শিফটে কোনো কোয়েশনে যদি কোনো প্রবলেম থাকে তাহলে 8981235026 এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিও। চলো, আজকের মতো টাটা।